আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কর্ণিয়া থেকে আজকে একটি লাইভ ক্লাসে। তো আজকের লাইভ ক্লাসটি হচ্ছে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ তাদের জন্য। তোমাদের পরীক্ষা আগত খুব বেশি দিন নেই। হাতে ১ মাসের মতো সময় আছে। তো এই সময়টাকে সামনে রেখে আর তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে আমরা হচ্ছে কর্ণিয়া থেকে ফ্রি বুস্টার কোর্স আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা বায়োলজি ক্লাস করব। তো যারা জয়েন হয়েছো তারা হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আর সবাই অবশ্যই নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবে যাতে এই গুরুত্বপূর্ণ কাজটি তোমার বন্ধুরাও করতে পারে। আর অবশ্যই নিজের টাইমলাইনে হচ্ছে ভিডিওটি শেয়ার করে রাখবে, কারণ আজকের ক্লাসে আমরা হচ্ছে যেহেতু পরীক্ষা আমাদের সামনে খুব বেশি দিন নেই, তো আমাদের একটা অধ্যায় নিয়ে আমরা কাজ করব। এই অধ্যায়ে আমাদের রিটেনের জন্য কোন কোন পার্ট তোমার হচ্ছে ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, তো এই সবকিছু নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো সবাই হচ্ছে একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে নাও। আর যারা জয়েন হয়েছো আমাকে একটু কাইন্ডলি জানাও যে আপুকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা বা স্লাইড ক্লিয়ার কিনা। পরীক্ষার আগের মাস আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তুমি যদি নিজেকে ভালো করে আহ, নিজের প্রিপারেশনটাকে রিভাইজ করতে না পারো, বা তোমার কোন জিনিস পড়তে হবে কোন জায়গাতে পড়তে হবে এগুলো যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার এ প্লাস ছুটে যেতে পারে। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে যদি এ প্লাসটাকে ধরে রাখতে চাও, আমার মনে হয় ক্লাসটি তোমার জন্য অবশ্যই উপযোগী হবে, যারা এ প্লাস পেতে চাও। কারণ তোমার অনেকের দেখা যায় যে বায়োলজি সাবজেক্ট ফোর সাবজেক্ট থাকে, বা অনেকের হচ্ছে তোমার মেইন সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে হোক না কেন এই সাবজেক্টে তোমার যদি এ প্লাস থাকে, তোমার অন্যান্য সাবজেক্টে দেখা যাবে যে একটা সাবজেক্টে তোমার এ গ্রেড আসলেও অনেক সময় তুমি কিন্তু এ প্লাস পেয়ে যাচ্ছ। এই জন্য ওভারঅল যদি তুমি জিপিএ 5 পেতে চাও, অবশ্যই আজকে ক্লাসটি তোমার জন্য। আর যেহেতু ক্লাস আমি হচ্ছে পুরো একটা অধ্যায় নিয়ে কথা বলবো, একটা অধ্যায় আমি শেষ করব, তো এই অধ্যায়ের খুঁটিনাটি নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো যে কোন কোন জায়গা থেকে তোমার প্রশ্ন হয়, রিটেনের জন্য তুমি কোন কোন জায়গাতে পড়বা, কোন কোন প্রশ্নগুলা বা কোন কোন জায়গা একদম তোমার পড়তেই হবে, আর এমসিকিউর জন্য তোমার কি টাইপের প্রশ্ন আসতে পারে, কোন জায়গাতে আসতে পারে। কারণ বায়োলজিতে কিন্তু অনেক পড়াশোনা আমরা জানি। এটা হচ্ছে অনেকেই আছো যারা তোমরা ভয় পাও যে বায়োলজিতে এত এত মুখস্থ করতে হবে, কি করে পড়বো, ভাল লাগে না, ধুর পড়বোই না। তোমাদের মনে হচ্ছে এমন একটা চিন্তাধারা চলে আসে। ঠিক আছে? তো এই চিন্তাধারা যাতে তোমাদের আর না আসে, কিভাবে হচ্ছে ইজি করে পড়া যায়, রিটেনে আমি একদম বলতেছি তোমাদের হচ্ছে রিটেনে তোমাদের এক্সট্রা করে পড়তে হবে না। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, তাহলে রিটেনে তোমাদের কষ্ট করে হচ্ছে আর বই ঘেটে ঘেটে বা হচ্ছে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? তার আগে হচ্ছে আমি আমার টাইমলাইন একটু শেয়ার করে দিই। ওকে, দ্রুত দ্রুত জয়েন হও। দেখি আমাদের সাথে অলরেডি অনেকে পেয়েছে। এমডি মুহসিনুজ্জামান, রাইট? আমি জানি না আমি ঠিক বলছি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি ফারহাদ খন্দকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি। আই হোপ তোমরাও ভালো আছো। ওকে, তাহলে আই থিংক তোমাদের হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে। তো আমাকে একটু কনফার্ম করো যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। তামান্না তামু, আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আপু কেমন আছেন? এই তো আপু অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তো তোমরা যারা জয়েন হয়েছে ইতোমধ্যে আমাকে কাইন্ডলি একটু জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার। আহ এমডি মুশিনুজ্জামান। আচ্ছা আপু, ফার্স্টটায় তো শুধু এমসিকিউ না, আমি তোমাদেরকে বলেছি শুধু এমসিকিউ না, রিটেন প্লাস এমসিকিউ।
দুইটা নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব, যে এই অধ্যায় থেকে আমরা হচ্ছে তোমার আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেখানে তোমাদের কোন কোন জায়গাতে, মানে কোন কোন জায়গা তোমার রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, কি কি প্রশ্ন আসতে পারে, আর হচ্ছে এমসিকিউ তোমাদের কোন জায়গা থেকে হয়, এইটা নিয়ে আলোচনা করব। ওকে, এমডি বায়াজাদ বোস্তামি বলছেন শুরু করেন। তামান্না তামু, জি আপু, সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসে চলে যাই। দেখো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রাণীর বিভিন্নতা এবং হচ্ছে কি বলতো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন। দেখো যেহেতু তোমাদের পরীক্ষা আগত, মাত্র একটা মাস সময় আছে, 2 বছর তোমরা পড়াশোনা করেছো, তো এই অধ্যায় সম্পর্কে তোমাদের আইডিয়া অলরেডি আছে। তাই আমি ইন ডিটেইলস যাব না, যেগুলা পরীক্ষায় আসার মতো উপযুক্ত জায়গা সেই সব জায়গাতে হচ্ছে আমরা টাচ করব, ঠিক আছে? আর তোমরা যদি কিছু না বুঝতে পারো বা তোমাদের নিজে থেকে কিছু জানার থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আপু এখানে বুঝিনি। তার মানে দামু ম্যাডাম আপনাকে অনেক মিস করছে। আচ্ছা, ম্যামও আপনাদেরকে অনেক মিস করে। সাইফুল্লাহ সাগর কেমন আছেন আপু? কিন্তু ভাই অনেক ভালো আছে। তো এবার হচ্ছে আমরা আনুষঙ্গিক কথা বাদ দিয়ে ক্লাসে চলে যাই। ওকে, দেখো আমরা যখন বায়োলজিতে একটা অধ্যায় শুরু করব, সেটা হোক এডমিশন পারপাস, হোক হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই অধ্যায়ের কিছু বেসিক প্রশ্ন থাকে, বেসিক কিছু জিনিস থাকে যেগুলো তোমাকে জানতেই হবে, যেগুলো না জানলেই নয়। ওই জায়গা থেকে তোমার কিন্তু এমসিকিউ গুলা বেশি আসে। তোমার এডমিশন বলো বা হচ্ছে কি বলে, তোমার পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, যেখানেই বলো, এই জায়গা থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে। তাহলে দেখো এই অধ্যায় যখন আমরা শুরু করব, তখন আমার হচ্ছে কিছু জায়গা অবশ্যই টাচ করতে হবে। যেমন দেখো, যেহেতু আমরা বায়োলজি পড়তে আসছি, তার মানে এই অধ্যায়ে আমাদের একজনের নাম আছেন, সেটা হচ্ছেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল কি? ইনি হচ্ছেন তোমার প্রাণীবিদ্যার জনক। ওকে, আমাদের এটা না জানলে না, তোমরা অনেকেই জানো, এটা অনেকে বলতে 95% স্টুডেন্ট তোমরা এটা জানো। এরপর দেখো আমাদের প্রাণী প্রজাতির সংখ্যা কত আছে? 15 লক্ষেরও বেশি। এই প্রশ্নটাই কিন্তু তোমাদের হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো বা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা বলো, এখানে কিন্তু আসে। এরপরে ভাস্কুলার উদ্ভিদের সংখ্যা, এটা মনে রাখতে পারো, এটা হচ্ছে 2,70,000। ঠিক আছে? আর যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে হটস্পট। এই হটস্পট দেখবা, তুমি যদি 2-3 বছরের প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো, অলরেডি করেছো, তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছো যে এই হটস্পট নামক শব্দটা কিন্তু আসে, বায়োডাইভার্সিটি হটস্পট বা হচ্ছে জীব বৈচিত্র্য হটস্পট। এই হটস্পট বলতে আসলে আমরা কি বুঝি? তোমরা যে ভুলটা করো, তোমরা মনে করো যে আমাদের এই যে ফোনে, আমাদের এই ফোনে হচ্ছে তোমার হটস্পট আছে, যেটা ওই যে তোমার ফোনে ডাটা থাকে, তুমি অন্যজনকে হটস্পট দিয়ে হচ্ছে ডাটাটা শেয়ার করো। এই হটস্পট কিন্তু সেটা না। এটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, মানে প্রাণী তোমার যে অঞ্চলে বেশি পাওয়া যায়, সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে তোমার জীব বৈচিত্র্য হটস্পট, বা ইংলিশে আমরা বলি হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। এটা তোমাকে অবশ্যই 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 জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এই যে এই দুইটা প্রশ্ন আসেই কোনো না কোনো পরীক্ষায় তোমরা এই দুইটার যে কোনো একটা প্রশ্ন পাবা। যে দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, এটা কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে তোমার ক্যাওলাস লিনিয়াস। আরেকটা হচ্ছে দেখো ত্রিপদ নামকরণ। তোমাদের ভুলটা কোথায় হয়, তোমরা দ্বিপদ না ত্রিপদ খেয়াল করো না। তোমাদের মাথায় থাকে দ্বিপদ নামকরণ হচ্ছে ক্যাওলাস লিনিয়াস, এই ত্রিপদকে অনেক সময় দ্বিপদ করে ফেলো, সেক্ষেত্রে তোমাদের ভুল হয়ে যায় যে ওটাও মনে হয় ক্যাওলাস লিনিয়াস। তো ক্যাওলাস লিনিয়াস হবে না, ত্রিপদ নামকরণের প্রবর্তন হচ্ছে পাখি বিজ্ঞানী স্লেইজেল। ঠিক আছে? তো এই অধ্যায় থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলা অবশ্যই 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 তোমাকে জানতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট আমরা চলে যাই, দেখি নেক্সট হচ্ছে আমাদের কি আছে। দেখো এই অধ্যায় থেকে আমরা যা যা পড়বো আজকে, এই যে যে যতগুলো জিনিস তোমাদেরকে আমি দিয়েছি, এই জিনিসগুলা কিন্তু তোমার রিটেনের জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। মানে ধরো কি কি আছে দেখো, তোমাদের যেহেতু এইচএসসি তে তোমার দুইটা পার্ট, মানে একটা হচ্ছে তোমার রিটেন আর একটা হচ্ছে এমসিকিউ। দেখো রিটেনে আমাদের কি কি আসে, এই যে করডাটা নন করডাটার মধ্যে যে পার্থক্য, তোমাদের হচ্ছে দেখবা অনেক সময় পার্থক্য আসে, আবার হচ্ছে বৈশিষ্ট্য লিখতে বলে। বৈশিষ্ট্য যদি তুমি জানতে পারো বা তোমার জানা থাকে, তুমি পার্থক্য করতেই পারবা, কারণ তোমার করডাটার বৈশিষ্ট্য জানা, নন করডাটার বৈশিষ্ট্য জানা, তাহলে দুইটার ভিতরে তুমি ডিফারেন্স অবশ্যই করতে পারবা। এরপর দেখো আর কি আসে, তোমার হচ্ছে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর মধ্যে যে পার্থক্য, এটাও কিন্তু তোমার পরীক্ষা আসে।
এরপর দেখো প্রধান 9টা পর্ব আছে আমাদের, তাই না? আমরা জানি যে প্রাণী জগতে আমাদের কি আছে, প্রধান 9টা পর্ব আছে। এই প্রধান 9টা পর্ব দেখবো অনেকগুলা বৈশিষ্ট্য। তোমাকে যদি আমি বলি যে এই প্রধান 9টা পর্বের বৈশিষ্ট্য এই 2 বছরে কারা কারা মুখস্থ করেছো, অনেকে বলবা যে হ্যাঁ আপু মুখস্থ করছি কিন্তু কিছু মনে নেই। কারণ মুখস্থ বিদ্যা বেশি দিন থাকে না। মুখস্থ যদি তুমি আজকে করো 2 দিন পরে তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তবে আজকের ক্লাসে তোমাদেরকে হচ্ছে আমি 9টা পর্বের বৈশিষ্ট্য একবারে পড়াবো, একবারে পড়াবো, একবার বুঝায় দিব। ওই একবারে তুমি হচ্ছে অনেকগুলা বৈশিষ্ট্য, একবারে তুমি ধরো 10 থেকে 15টা বৈশিষ্ট্য একবারে মনে রাখতে পারবা। তো আর এখান থেকে হচ্ছে তোমার বেশি আসে পরীক্ষায় অ্যানালিটা, আর্থ্রোপোডা আর হচ্ছে একাইনোডার্মাটা। এই 3-4টা তোমার হচ্ছে পরীক্ষায় আমাদের বেশি আসে। যদিও আমি তোমাদেরকে এই 9টা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো একবারে দেখাই দেবো, এখান থেকে তোমরা বৈশিষ্ট্য প্লাস পার্থক্য দুটোই জানতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সিলন। আজকে ক্লাসে তোমাদেরকে আমি গালি শিখাবো, ঠিক আছে? আচ্ছা, উল্টো ভাবে নিও না। বায়োলজিতে কিছু গালি আছে, বায়োলজিতে কিছু সাফিক্স প্রিফিক্স আছে, এগুলাকে আমরা বায়োলজিক্যাল গালি বলি, বায়োলজিক্যাল সাফিক্স প্রিফিক্স বলি। আজকে ক্লাসে আমরা সেগুলোও শিখবো। এরপর দেখো আর হচ্ছে যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড পর্বের ক্লাসিফিকেশন। ওই যে তোমার হচ্ছে নিউরোকর্ডাটা, সিফালোকর্ডাটা, ভার্টিব্রাটা আছে, ওইখান থেকে কিন্তু হচ্ছে আমাদের তোমার ডিফারেন্স আসে যে এই দুইটার মধ্যে তুমি পার্থক্য করো। তারপরে হচ্ছে তোমার ওদের যে আবার উপপর্বগুলো আছে দেখবা, যেমন কন্ড্রিকটিস, তারপরে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, এগুলো যতগুলো আছে এদের বৈশিষ্ট্য বা হচ্ছে তোমার পার্থক্য করতে আসে। তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো করব। দেখো আমার মনে হয় না যে এটার বাইরে তোমাদের আর কোনো কিছু আছে। আর এই জিনিসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, আমার মনে হয় বায়োলজির এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আই হোপ তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখো এরপরে হচ্ছে আমরা চলে যাই, দেখি। দেখো ফার্স্টে আমরা কি করছি, কর্ডাটা আর হচ্ছে তোমার নন কর্ডাটার মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা করব। দেখো আমরা দেখি মানে কয়েকটা পয়েন্টে যদি আমরা ভাগ করি, কয়েকটা পয়েন্টে যদি আমরা ভাগ করি দেখো তাহলে কি হবে। ধরো আমরা প্রথমে ধরলাম নটোকর্ড। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে কোন পর্বের প্রাণী কর্ডেট, কোনটা হচ্ছে নন কর্ডেট, বা হচ্ছে কোনটা নটোকর্ড, কার নটোকর্ড আছে কার হচ্ছে নটোকর্ড নাই, এরকম কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষা আসে। তো দেখো এখান থেকে তোমার এমসিকিউ হয়ে যাবে, আবার আমাদের রিটেন পার্টটাও হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা হচ্ছে তোমার স্নায়ুরজ্জু, মানে কার হচ্ছে স্নায়ুরজ্জু আছে কার হচ্ছে তোমার স্নায়ুরজ্জু নাই। ঠিক আছে, তাহলে দেখো যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে বলবে, বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবে। এরপরে দেখো আরেকটা পয়েন্ট আমরা ভাগ করবো, সেটা হচ্ছে ফুলকা রন্ধ্র। ফুলকা, যদি লেখা বুঝতে প্রবলেম হয় সেটাও কিন্তু আমাকে বলতে হবে যে আপু হচ্ছে আমি লেখাটা বুঝতে পারিনি। ঠিক আছে, এটাও কিন্তু আমাকে বলতে হবে। যদি লেখা বুঝতে না পারো তাহলেও সেটা আমাকে বলতে হবে। এরপরে দেখো হৃদযন্ত্র। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই বলবা। লাইফটা কোথায় গেল। এরপরে আরেকটা ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আরেকটা ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে লেজ। আরেকটা হচ্ছে তুমি একটা এক্সাম্পল দিলা। দেখো তুমি যদি এত সুন্দর করে লেখো, তুমি যদি হচ্ছে এত সুন্দর করে লেখো, এত সুন্দর করে তুমি যদি দিয়ে দাও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা পয়েন্ট কিন্তু তোমার হয়ে গেল। 7টা পয়েন্টে তুমি কর্ডাটার বৈশিষ্ট্যগুলোও লিখতে পারতেছো, তুমি নন কর্ডাটার বৈশিষ্ট্যগুলোও লিখতে পারতেছো। আবার যদি চাও বা তোমার প্রশ্ন যদি আসে পার্থক্য, তাহলে সেটাও কিন্তু পারবা। এখন দেখো এইটা আমরা কেন বলছি যে কর্ডাটা পড়বে নটোকর্ড থাকে কি থাকে না। তোমরা কি কেউ বলতে পারবা যে কর্ডাটা পড়বে নটোকর্ড থাকে কিনা? দেখো খুব সিম্পল জিনিস, এই কর্ডাটা পর্বের নটোকর্ড থাকে, এবং নটোকর্ডটা তোমার হচ্ছে পরিণত বয়সে গিয়ে মেরুদণ্ডে পরিণত হয়, এজন্যই এদেরকে আমরা বলি হচ্ছে কর্ডেট বা হচ্ছে কর্ডাটা। ঠিক আছে, তাহলে এদের কি করে নটোকর্ড থাকে। তাহলে যেহেতু এই পাশে আছে, ওর কি থাকবে? নন কর্ডেট মানে কি? নন মানে নাই, না মানে নাই। বায়োলজিতে নন বা হচ্ছে না বা এ বা অ, এগুলো যদি থাকে তাহলে বুঝে নিবা সেখানে নেগেটিভ বোঝাচ্ছে, মানে ওই জিনিসটা সেখানে নাই বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সাফিক্স। ঠিক আছে, ওকে।
বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে থাকে, এটা হচ্ছে তোমার থাকবে না। ওকে, এরপরে দেখো, এর পরের পয়েন্টে আমাদের কি আছে দেখো, স্নায়ুরজ্জু। এখন এটা চিন্তা করো তো, করোনা পর্বের সব থেকে বড় এক্সাম্পল কি? সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমরা, তাই না? যে আমাদের মেরুদণ্ড আছে, আমাদের ভ্রূণীয় অবস্থায় নটকর ছিল। তার মানে আচ্ছা, এক্সাম্পলটা আমরা এখানে একটু দিয়ে দিলাম। এক্সাম্পল হচ্ছে তোমার কি, মানুষ। এখন একটু খেয়াল করো যে মানুষকে বা তোমাকে যদি এখানে টাচ করা হয়, তাহলে তুমি ফিল করতে পারো না? তোমাকে যদি এখানে টাচ করা হয়, তুমি কি ফিল করতে পারবা? তোমার ফ্রেন্ডকে বা হচ্ছে যে কেউ হোক, যদি তুমি টাচ করো তাহলে কিন্তু ফিল করা যায়, তাই না? তাহলে কি পৃষ্ঠে তুমি ফিল করতেছো, তোমার স্নায়ু অনুভূতিটা হচ্ছে, তাই না? তাহলে তোমার স্নায়ুরজ্জু কিরকম হবে? পৃষ্ঠীয় হবে। ঠিক আছে? তাহলে তোমার স্নায়ুরজ্জুটা কিরকম হবে? পৃষ্ঠীয় হবে। তাহলে এইটা যদি তোমার পৃষ্ঠীয় হয়, বাকিটা কি হবে? অবশ্যই অবশ্যই অঙ্কীয় হবে। ঠিক আছে? অঙ্কীয় হবে। ওকে, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে আপু আমি এখানে হচ্ছে বুঝি নাই। দেখো, এরপরে হচ্ছে ফুলকার অংশ। এই কর্ডাটা পর্বের প্রাণীদের ফুলকার অংশ হচ্ছে থাকে, তাহলে এটার কি হবে? অবশ্যই থাকবে না। ঠিক আছে? এখন দেখো, এরপরে আমাদের পয়েন্টে কি আছে? হৃদযন্ত্র। এই স্নায়ুরজ্জুর বিপরীত হবে হৃদযন্ত্র। স্নায়ুরজ্জু ওখানে কি ছিল? পৃষ্ঠীয় ছিল, তাহলে এখানে হবে হচ্ছে তোমার অঙ্কীয়। বাতাসে খুব জ্বালাচ্ছে। আর এই পাশেরটা অঙ্কীয় হলে অবশ্যই এটা কি হবে? তোমার পৃষ্ঠীয় হবে। ঠিক আছে? এখন বলো তো, এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি করোনা পর্বের প্রাণীদের থাকে বলো তো? করোনা পর্বের প্রাণীদের কি হিমোগ্লোবিন থাকে? কে বলতে পারবা? হিমোগ্লোবিন থাকে? আর থাকলেও কোথায় থাকে? মানুষের হিমোগ্লোবিন আছে? অবশ্যই আছে। যেহেতু আমরা এক্সাম্পল দিয়েছি মানুষ করোনা পর্বের, তাহলে কিন্তু হিমোগ্লোবিন অবশ্যই থাকবে। যদি তোমরা যখন হসপিটালে টেস্ট করতে যাও, তখন দেখবে যে হিমোগ্লোবিন টেস্ট দেয় যে হিমোগ্লোবিনের লেভেলটা কতটুকু। তার মানে অবশ্যই হিমোগ্লোবিন আছে। আর হিমোগ্লোবিন থাকলে সেটা কোথায় থাকে বলতো? রেড ব্লাড সেলে, আরবিসি তে থাকে। আর এখানে হচ্ছে থাকতেও পারে, আবার হচ্ছে নাও পারে। ওকে, থাকতেও পারে নাও পারে। আর যদি থাকে, এখানে আরবিসি তে থাকবে না, এখানে যদি থাকে তাহলে থাকবে হচ্ছে রক্ত রসে। ঠিক আছে? যদি এখানে হিমোগ্লোবিন থাকে তাহলে থাকবে হচ্ছে তোমার কোথায় বলতো? রক্ত রসে। ওকে, আর পরেরটা পড়বে লেজ। লেজ আছে কিনা? লেজ থাকতেও পারে, আবার হচ্ছে নাও পারে। ঠিক আছে? থাকতেও পারে, আবার হচ্ছে তোমার এটা কি হবে? থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এখানে হচ্ছে তোমার প্রকৃতপক্ষে লেজটা থাকে না। ঠিক আছে? এখানে প্রকৃতপক্ষে তোমার লেজ থাকে না, থাকে না। মানে প্রকৃত লেজ থাকে না। যে লেজের লেজ হওয়ার জন্য যে ক্যারেক্টারিস্টিক্স দরকার, যে বৈশিষ্ট্যগুলো দরকার, ওই সব বৈশিষ্ট্য হচ্ছে মানে না। এজন্য এখানে প্রকৃত লেজ তোমার হচ্ছে থাকে না। ঠিক আছে? এরপর দেখো, তাহলে এই নন কর্ডাটার একটা এক্সাম্পল আমরা দিই। এখানে আমরা কর্ডাটার উদাহরণ দিলাম হচ্ছে মানুষ। তাহলে এখানে পরিফেরা যে পর্বটা আছে দেখো, ওরা কিন্তু সবাই নন কর্ডাটা। এটা তোমরা বলতে পারো পরিফেরা। তাহলে দেখো একবারে হচ্ছে আমাদের কতগুলো পয়েন্ট হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, তাহলে আরেকবার একটু আমরা রিভাইজ করি। করোনা পর্বে নটোকর্ড কি হয়? থাকে, তাহলে ওই পাশেরটা থাকে না। করোনা পর্বের স্নায়ুরজ্জু হচ্ছে পৃষ্ঠীয়, আর নন করোটাই হচ্ছে তোমার অঙ্কীয়। আর করোটাই হচ্ছে ফুলকার অন্ত্র থাকে, কিন্তু নন করোটাই থাকে না। করোটাই হচ্ছে তোমার হৃদযন্ত্র অঙ্কীয়, আর হচ্ছে নন করোটাই হবে পৃষ্ঠীয়। হিমোগ্লোবিন হচ্ছে এদের থাকে আরবিসি তে, আমাদের আরবিসি তে থাকে। আর এদের হচ্ছে থাকতেও পারে, নাও পারে। আর যদি থাকে সেটা আরবিসি তে থাকবে না, সেটা থাকবে হচ্ছে তোমার রক্ত রসে। এরপর দেখো লেজ। লেজ হচ্ছে যে থাকতেও পারে, নাও পারে। মানুষের কিন্তু লেজ নাই। আবার দেখবা যে অনেক প্রাণী আছে যেগুলার লেজ আছে। ঠিক আছে? এরপর দেখো, আর এই নন কর্ডাটাই হচ্ছে প্রকৃত লেজটা থাকে না। আর হচ্ছে কর্ডাটার এক্সাম্পল আমরা বলতে পারি হোমোসেপিয়েন্স বা হচ্ছে মানুষ। আর তোমার নন কর্ডাটায় যেমন হচ্ছে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে তারা। ওকে, এইবার তোমরা আমাকে একটু বলো যে কর্ডাটার নন কর্ডাটার পার্থক্যটা বুঝতে পারছো কিনা? যদি পার্থক্যটা বুঝতে পারো, দেখো এখান থেকে তিনটা প্রশ্ন তুমি পারবা। যদি বলে করোনা পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো, জাস্ট এইগুলা লেখা দিলে হয়ে যাবে। যদি বলে নন করোনাটার বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে এইগুলা লেখা দিলে হয়ে যাবে। যদি বলে করোনাটা নন করোনাটার মধ্যে পার্থক্য লেখো, এভাবে বক্স করে সুন্দর করে দিয়ে দিবা। তুমি আরো একটু সুন্দর করতে পারো। বায়োলজিতে মার্কস বেশি পাওয়ার টেকনিক কি জানো? চিত্র অঙ্কন করা। তুমি ধরো এখানে একটু মানে একটা মানুষের ছবি যদি আঁকা দিতে পারো, মানে বুঝাইতে পারো যে এটা একটা মানুষ, আর এখানে পরিফেরা পর্বের একটা
তুমি ছবি আঁকা যদি দিতে পারো, তুমি দেখবে যে এখানে তোমাকে এক্সামিনার একটা মার্কস তোমাকে কাটতে পারবে না। তোমাকে আরো, যদি উনি পারেন উনি আরো বেশি মার্কস দিবেন। বায়োলজিতে হচ্ছে তোমার মার্কস ক্যারি করার বা বেশি পাওয়ার, এটাই হচ্ছে টেকনিক। আর অনেক বেশি লিখতে হবে না বায়োলজিতে। আমি যেটা বলি যে তোমার খাতা ভরা লেখা লাগবে না, তুমি ইনফরমেটিভ কিছু লেখো। মানে তুমি ছাক্কা ছাক্কা কিছু জিনিস লেখো, যেমন দেখো তোমার এখানে এরকম লিখতে হবে না করডাটা পর্বের প্রাণীদের নটোকর থাকে, নন করডাটা পর্বের প্রাণীদের নটোকর থাকে না। এত তো দরকার নাই বাবা, তুমি জাস্ট নটোকর থাকে। আর এখানে যদি থাকে না দাও, এক্সামিনার এইভাবে লিখতে তোমার হচ্ছে আরো বুঝে যাবে, ঠিক আছে? মানে বুঝতে পারবে যে আসলে স্টুডেন্ট কিছু জানে, সে হচ্ছে আহ বুঝে পড়ছে, ঠিক আছে? এখন আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তোমরা যারা ক্লাস করতে বসছো, খাতা কলম নিয়ে বসতে পারো, এটা বেটার হবে। আর যদি না হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তীতে তুমি যদি ভুলে যাও আর কি, এক এক পলক দেখে নিলে। ওকে, তাহলে আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। যারা জয়েন হয়েছো তারা আমাকে বলো যে হ্যাঁ আপু বুঝতে পারছি, বা আমাদের এইখানে প্রবলেম আছে। তাড়াতাড়ি করে একটু বলো। যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে আমি নেক্সট চলে যাব, দেখি আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, সেখানে যাব। কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আই থিংক প্রবলেম নাই। নেটওয়ার্ক মাঝে মধ্যে এত ঝামেলা করে। ওকে, আর সবাইকে বলেছি যে অবশ্যই অবশ্যই ভিডিওটি হচ্ছে টাইমলাইনে শেয়ার করে রেখো। কারণ যদি ক্লাস শেষ হওয়ার পরেও তুমি ধরো একটা জিনিস মিস করে গেছো, তো ওই জিনিসটা যাতে তুমি পরে আবার দেখতে পারো, এটার জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই। আই থিংক কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা নেক্সট চলে যাই। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের মেরুদণ্ডী আর হচ্ছে তোমার অমেরুদণ্ডীর পার্থক্যগুলো আমরা দেখবো। ওকে, দেখো মেরুদণ্ডী আর হচ্ছে অমেরুদণ্ডীর পার্থক্যগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? এটাও আগের মতন আমরা হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করব, যে তোমার কয়েকটা মানে কি কি কয়েকটা পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে জানবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট আমরা দিতে পারি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড খুবই সহজ জিনিস, যে কার মেরুদণ্ড আছে কার নাই, ঠিক আছে? ইটস অঙ্কন। ওকে মিস, বুঝতে পারছো কিনা সেটা বলো। তারপরে হচ্ছে তোমার দেখি স্নায়ুরজ্জু। আগে যে পয়েন্ট গুলো আমরা দিয়েছিলাম এখানেও কিন্তু আমরা সেম পয়েন্ট গুলো অ্যাড করতে পারি, ঠিক আছে? এরপরে হচ্ছে হৃদযন্ত্র, খেয়াল করি। তারপরে হচ্ছে তোমার মস্তিষ্ক। Okay? এরপরে হচ্ছে মস্তিষ্ক, তারপরে হচ্ছে তোমার অন্তঃকঙ্কাল। ওকে, দেখো তাহলে মেরুদণ্ডে আর অমেরুদণ্ডে, এখন খেয়াল করো মেরুদণ্ডে প্রাণীদের কি মেরুদণ্ড থাকবে নাকি থাকবে না, এটা তোমরা সবাই বুঝতে পারি। যেহেতু এর নামই হচ্ছে তোমার মেরুদণ্ডী, অবশ্যই অবশ্যই কি হবে এখানে বলো তো, মেরুদণ্ড থাকে। এবং সেটা কোথায়, দেখো যে আমাদের মেরুদণ্ড কোথায় আছে, এই যে পৃষ্ঠ বরাবর আছে না, পৃষ্ঠ বরাবর আছে যে পিছনের দিকে, তাহলে মেরুদণ্ড থাকে এবং সেটা হবে কি তোমার পৃষ্ঠীয়, ঠিক আছে? আর অমেরুদণ্ডীতে কি মেরুদণ্ড থাকে বলো, যার নামই হচ্ছে অমেরুদণ্ডী। অ মানে হচ্ছে নাই, ঠিক আছে? অ দ্যাট মিন্স নাই, কিছু একটা নাই বোঝাচ্ছে, তার মানে অমেরুদণ্ডীতে হচ্ছে তোমার কি হবে, মেরুদণ্ড থাকবে না। এরপর দেখো স্নায়ুরজ্জু। মেরুদণ্ডে প্রাণীতে স্নায়ুরজ্জুটা কিরকম থাকবে, অবশ্যই অবশ্যই কি তোমার পৃষ্ঠীয়। একটু আগে আমরা দেখেছিলাম ওই যে তোমার কওডাটা, কওডেট যারা, তো কওডেটদের তোমার স্নায়ুরজ্জু কি পৃষ্ঠে থাকে না, এই যে স্নায়ুরজ্জু পৃষ্ঠে থাকে না, তাহলে এই করডাটা যারা তারাই তো মেরুদণ্ডী, তাই না? করডা পর্বের ওরা কিন্তু মেরুদণ্ডী, তাহলে এই জন্য হচ্ছে তোমার স্নায়ুরজ্জুটা কি হবে বলতো, পৃষ্ঠীয় হবে। আর এইটা যদি পৃষ্ঠীয় হয় এটা কি হবে, অবশ্যই অবশ্যই অঙ্কীয় হবে। একটা পৃষ্ঠীয় হলে আরেকটা হচ্ছে তোমার কি হয় বলতো, অঙ্কীয় হয়, ঠিক আছে? আর যেহেতু এখানে স্নায়ুরজ্জু পৃষ্ঠীয়, হৃদযন্ত্র কি হবে অঙ্কীয়, কারণ স্নায়ুরজ্জু আর হৃদযন্ত্র দুইটা হচ্ছে উল্টা হয়, ঠিক আছে? তাহলে এটা অঙ্কীয় হলে এই পাশেরটা হবে তোমার কি, অমেরুদণ্ড হবে হচ্ছে তোমার পৃষ্ঠীয়, ঠিক আছে? এটা হবে হচ্ছে তোমার পৃষ্ঠীয়। এরপর দেখো এই হচ্ছে তোমার মেরুদণ্ডের মস্তিষ্ক। আমাদের যে মস্তিষ্ক, এই যে আমাদের মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে,
দেখো আমাদের কঙ্কালতন্ত্র পড়া হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক হচ্ছে তোমার করোটি নামক এক ধরনের হাড্ডি আছে। এই করোটির মধ্যে তোমার কি সুরক্ষিত থাকে। তাহলে মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে? করোটির মধ্যে সুরক্ষিত। করোটির মধ্যে সুরক্ষিত। আর এই অমেরুদণ্ডের এটা কিন্তু তোমার করোটির মধ্যে সুরক্ষিত থাকবে না। এটা কিন্তু করোটির মধ্যে সুরক্ষিত থাকে না। ঠিক আছে? তাহলে দেখো এরপরে হচ্ছে দেখো অন্তকঙ্কাল। মেরুদণ্ডী যারা, আমাদের কথা আমরা চিন্তা করি যেহেতু আমরা মেরুদণ্ডী, তাহলে আমাদের অন্তকঙ্কালকে কি দিয়ে তৈরি? অস্থি আর তরুণাস্থি। তাহলে আমাদের অন্তকঙ্কাল তোমার হচ্ছে অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে তৈরি। দুই ধরনের অস্থি আছে, অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে তৈরি। আচ্ছা থাক। আর এটা হচ্ছে তোমার অস্থি তরুণাস্থির সমন্বয়ে তৈরি থাকবে না। তাহলে দেখো আমরা হচ্ছে বেশ কয়েকটা পয়েন্ট জেনে ফেলেছি। যারা মেরুদণ্ডী তাদের মেরুদণ্ড থাকে, এটা নরমাল। আর তাদের মেরুদণ্ড হচ্ছে তোমার কি পৃষ্ঠীয়। আর অমেরুদণ্ডী যাদের তো মেরুদণ্ডই নাই, তাহলে তোমার অঙ্কীয় না পৃষ্ঠীয়, এটা তো দেখার প্রশ্নই আসে না। এরপরে হচ্ছে দেখো স্নায়ুরজ্জ। মেরুদণ্ডীদের স্নায়ুরজ্জ থাকে হচ্ছে তোমার পৃষ্ঠীয়, তাহলে অবশ্যই এটা হবে তার বিপরীত অঙ্কীয়। আর হৃদযন্ত্র, আগেও বলেছি যে স্নায়ুরজ্জের বিপরীত হচ্ছে অঙ্কীয়, সরি, স্নায়ুরজ্জের বিপরীত হচ্ছে হৃদযন্ত্র। এটা যেহেতু পৃষ্ঠীয়, এটা তোমার অবশ্যই অঙ্কীয় হবে। ঠিক আছে? আর এইটা অঙ্কীয় মানে এই পাশেটা আবার উল্টে যাবে, সেটা হচ্ছে তোমার পৃষ্ঠীয়। আর মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক আছে। আর মস্তিষ্ক কিসের ভিতর সুরক্ষিত থাকে? যে করোটির মধ্যে হচ্ছে তোমার সুরক্ষিত থাকে। আর এটা হচ্ছে তোমার করোটির মধ্যে সুরক্ষিত থাকবে না। এরপরে হচ্ছে অন্তকঙ্কাল। আমাদের অন্তকঙ্কাল অস্থি আর তরুণাস্থির সমন্বয়ে তৈরি। আর এদের যে অন্তকঙ্কাল, এটা অস্থি আর তরুণাস্থির সমন্বয়ে কিন্তু তৈরি না। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে তোমার কি করলাম বলতো, আমরা হচ্ছে ইতোমধ্যেই জেনে ফেললাম যে তোমার হচ্ছে আমাদের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী থেকে আমাদের কিভাবে হচ্ছে আমরা রিটেনে পার্থক্যটা করতে পারি। বা অনেক সময় আসে মেরুদণ্ডী পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো, তুমি জাস্ট এইগুলা লিখে দিবা, দ্যাটস এনাফ ফর ইউ, একটা মার্কস তোমাকে কাটতে পারবে না। তারপরে হচ্ছে অমেরুদণ্ডীদের বৈশিষ্ট্য চাইলে এই পাশগুলো করে দিবা। তখন বৈশিষ্ট্য চাইলে মেরুদণ্ড নাই, স্নায়ুরজ্জু অঙ্কীয়, হৃদযন্ত্র পৃষ্ঠীয়, মস্তিষ্ক কর্টের মধ্যে সুরক্ষিত থাকে না, অন্তকঙ্কাল অস্থি প্লাস তরুণাস্থি থাকে না। ব্যাস, ঠিক আছে? ওকে, এইটুকু যদি আমরা জানি তাহলে হচ্ছে আমাদের জন্য এনাফ। এবার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে যে আপু আমার এখানে প্রবলেম আছে, বা হচ্ছে আমি এখানে বুঝতে পারিনি। আমাকে যদি না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আসলেই বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট চলে যাই। দেখি আমাদের নেক্সটে কি আছে। এরপর দেখো আমাদের হচ্ছে প্রধান যে ৯টা পর্ব আছে, ওই ৯টা পর্বের দেখবা তোমার এক এক পেজে তোমার বৈশিষ্ট্যগুলো দেওয়া, এতগুলা বৈশিষ্ট্য দেওয়া। তো এই বৈশিষ্ট্য কিন্তু একবারে তোমাদের মুখস্থ করা আসলেই সম্ভব না। মানে এটা তোমার মুখস্থ করবা, মুখস্থ হবেও, কিন্তু ২ দিন পরে দেখবা তুমি ঠিকই ভুলে গেছো, তোমার আর কিচ্ছু মনে নেই। ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে আমি দেখিয়ে দিব বা তোমাদেরকে বুঝিয়ে দিব যে এই ৯টা পর্বের বৈশিষ্ট্য একসাথে একবারে কি করে মনে রাখতে হয়। ঠিক আছে? এটা আমি শিখেছিলাম আমার এক স্যারের কাছ থেকে। তো সেটাই হচ্ছে আমি তোমাদের কাছে দেখাবো যে একবারে আমি কি করে মনে রাখতে পারি। তাহলে দেখো আমরা ফার্স্ট কাজ কি করব? আমরা পর্বের নামগুলো একটু লিখে ফেলি। এই পর্বের নামগুলো লেখায় আমাদের হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটু সিরিয়ালি মনে রাখবো। ঠিক আছে? ফার্স্টে আমরা মনে রাখবো হচ্ছে পরিফেরা। পরিফেরা। তারপরে হচ্ছে নিডারিয়া। আমার সাথে একটু লিখে ফেলো যারা জয়েন হয়েছো। যারা হচ্ছে জয়েন হয়েছো তারা হচ্ছে আমার সাথে সাথে করে একটু লিখে ফেলবা। দেখো তারপরে হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস। তারপরে হচ্ছে নেমাটোডা। এরপরে হচ্ছে আমি আমার মতো করে লিখে দিই, বা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, বাট এই চারটা হচ্ছে তুমি সিরিয়ালি রাখবা: পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, নেমাটোডা। তারপরে কি আছে? অ্যানালিডা লিখি। আমার কি এখানে ৯টা ধরবে? অ্যানালিডা আছে, মলাস্কা আছে, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা,
ভগবান, এখানে ধরো দুইটা, আমি কোথায় ধরাবো? 1 2 3 4 5 6 7 8, আরো দুইটা আছে। একটা হচ্ছে আর্থ্রোপোডা, রাইট? এইচ আর ও পি ও ডি এ। আরেকটা আছে কর্ডাটা। কর্ডাটাকে আমি সবার লাস্টে রাখবো। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমার কিন্তু 9টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 আর হচ্ছে 9। ঠিক আছে, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর হচ্ছে নেমাটোডা, পিসিপিএন। পিসিপিএন আমি হচ্ছে সিরিয়ালি রাখবো। পিসিপিএন সিরিয়ালি, সবার লাস্টে হচ্ছে কর্ডাটা, মাঝখানের গুলো তুমি হচ্ছে জগখিচুড়ি করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানালিডা, মলাস্কা, একানোডার্মাটা, আর্থ্রোপোডা, এরপরে হচ্ছে আমাদের কর্ডাটা। ওকে, এখন দেখো তোমাদের এখান থেকে প্রশ্ন এমসিকিউতে কিভাবে আসে যে পরিফেরা পর্বের প্রাণীদের কি নটোকর্ড আছে, নিম্নের কোনটির নটোকর্ড নেই, এরকম প্রশ্ন আসবে। বা নিম্নের কোনটির নটোকর্ড আছে, এরকম প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে নিম্নের কোনটি একস্তরী, এই যে ভ্রূণ স্তরের কথা বলেছি। আবার আসবে নিম্নের কোনটি দ্বিস্তরী। বা হচ্ছে আবার প্রশ্ন আসতে পারে যে পরিফেরা কততম মাত্রার, বা হচ্ছে মানে কি কোষীয় মাত্রার, নাকি তোমার হচ্ছে কোষ টিস্যু মাত্রার, নাকি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে আবার আসতে পারে যে কোনটি অ্যাসিলোমেট, এরকম প্রশ্ন কিন্তু আসে। বা কোনটি সিলোমেট, কোনটি সুডোসিলোমেট, এরকম কিন্তু আমাদের আসে। তাহলে আমি একবারে তোমাদেরকে হচ্ছে বলে দিব যে এইটা তোমার আছে, এটার আছে, আর এটার হচ্ছে নাই, একবারে বলে দিব। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের নটোকর্ড। নটোকর্ড হচ্ছে পরিফেরা থেকে এই পর্যন্ত একটারও নাই। শুধুমাত্র নটোকর্ড আছে কার বলতো? কর্ডাটার আছে। এই জন্য এর নাম হয়েছে কর্ডেট বা হচ্ছে কর্ডাটা। নটোকর্ড আছে মানে ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড আছে, এবং পরিণত অবস্থায় সেটা হচ্ছে তোমার কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। এজন্য এদেরকে আমরা বলি হচ্ছে কর্ডাটা বা হচ্ছে কর্ডেট, শুধুমাত্র এর আছে। ঠিক আছে, এরপরে দেখো পোস্টিনারি, তাহলে হয়ে গেল। দেখো নটোকর্ড হয়ে গেল। নটোকর্ড নাই তোমার পরিফেরারও নাই, নিডারিয়ারও নাই, প্লাটিহেলমিনথিস নাই, নেমাটোডা নাই, অ্যানালিডা নাই, কারো নাই। তাহলে দেখো একবারে কিন্তু আমি জেনে ফেললাম, আমার প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে ধরে জানতে হচ্ছে না যে ওর নটোকর্ড আছে, ওর নাই, ওর আছে, ওর নাই, এরকম কিন্তু জানতে হলো না। আমি একবারে জেনে ফেললাম যে কর্ডাটার আছে আর কারো কিন্তু নটোকর্ড তোমার নাই। ওকে, এরপরে দেখো পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালী যাদের আছে, কিছু প্রাণী আছে যাদের আছে, আবার কিছু প্রাণী আছে যাদের পৌষ্টিক নালীটা তোমার হচ্ছে নাই। এখন দেখো এই পৌষ্টিক নালী যাদের নাই তাদেরকে আমরা বলি হচ্ছে প্যারাজোয়া। কি বলি? প্যারাজোয়া। প্যারাজোয়া। যাদের পৌষ্টিক নালী নাই তাদেরকে আমরা বলি হচ্ছে প্যারাজোয়া। তার মানে পরিফেরার হচ্ছে পৌষ্টিক নালী নাই। ঠিক আছে, প্যারাজোয়া। কিন্তু এই যে তোমার পরের যতগুলো সবার কিন্তু পৌষ্টিক নালী আছে, আর যাদের আছে তাদেরকে আমরা বলি হচ্ছে মেসোজোয়া। কি বলি? মেসোজোয়া, রাইট? তাহলে দেখো একবারে কিন্তু আমার কতগুলা বৈশিষ্ট্য হয়ে গেল, একবারে হচ্ছে তোমার মানে হয়ে গেল যে এটা প্যারাজোয়া, এটা নাই, এটার আছে, এটা হচ্ছে মেসোজোয়া। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ভ্রূণস্তর। ভ্রূণস্তর আমার তিনটা হইতে পারে। কয়টা হইতে পারে? তিনটা। একস্তরী হতে পারে, দ্বিস্তরী হতে পারে, ত্রিস্তরী হতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে অনেকটা এরকম। তো যাদের ভ্রূণের স্তর একটা থাকে তাদেরকে আমরা বলি একস্তরী। যাদের এই দুইটা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে দ্বিস্তরী। যাদের এই তিনটাই থাকবে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার ত্রিস্তরী। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে সাজাইছি। প্রথমে পরিফেরা আছে, তারপর নিডারি আছে, তারপর প্লাটিহেলমিনথিস আছে। নাম্বার 1 এ আছে পরিফেরা, তার মানে এটা হচ্ছে একস্তরী। ঠিক আছে, এটা হচ্ছে একস্তরী প্রাণী। এরপরে নাম্বার 2 এ আছে নিডারিয়া, তাহলে নিডারিয়া হবে তোমার হচ্ছে দ্বিস্তরী। এরপরে প্লাটিহেলমিনথিস, এটা হবে তোমার ত্রিস্তরী। এই প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে বাকি সবগুলা হচ্ছে তোমার ত্রিস্তরী হবে। বুঝতে পারছি? তাহলে আমার কষ্ট করে কিন্তু এভাবে আর মুখস্থ করতে হবে না। নিডারিয়া দ্বিস্তরী, প্লাটিহেলমিনথিস ত্রিস্তরী, মলাস্কা ত্রিস্তরী, পরিফেরা একস্তরী, এভাবে কিন্তু হচ্ছে আমার আর মনে রাখতে হবে না, আমি হচ্ছে একবারে জেনে ফেললাম। ঠিক আছে, ওকে। এরপর দেখি, একে একটু মুছি, একে একটু মুছি। সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা একটু খেয়াল করো। আমরা বায়োলজিতে কি জানি যে একটা মানুষের শরীর যদি তৈরি হতে হয় তাহলে প্রথমে কিসের দরকার? একটা কোষের দরকার।
একটা কোষ থেকে তোমার দুইটা কোষ, ওই দুইটা কোষ বিভাজিত হয়ে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবে বিভাজিত হয়ে হয়ে আস্তে আস্তে তোমার পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হয় না? তাহলে দেখো, আমাদের তোমার গঠন এবং কাজের একক কি? কোষ মানে আমাদের বডির প্রাথমিক যে এককটা সেটা হচ্ছে কি বলতো? কোষ, তাই না? একটু খেয়াল করো। আচ্ছা, এই পাশে না লিখি, wait, এই পাশে না লিখি। আমাদের শরীর হওয়ার জন্য প্রথম ধাপটা কি? কোষ। এরপর দেখো, অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। তাহলে কোষের পরে কি আসতেছে? টিস্যু। এরপরে অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হয়? একটা অঙ্গ। ওকে, অঙ্গ। এরপরে দেখো, অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? একটা তন্ত্র। যেমন হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র, তারপর হচ্ছে তোমার শ্বসন তন্ত্র, পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, তাই না? একটা তন্ত্র তৈরি হয়। তার মানে আমাদের প্রথমে হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হচ্ছে তোমার তৈরি হলো কি বলতো? তন্ত্র। তাহলে দেখো, আমাদের পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। পরিফেরা হচ্ছে তোমার কি প্রাণী বলতো? কোষীয় মাত্রার প্রাণী। এরপরে নিডারিয়া। নিডারিয়া হচ্ছে তোমার এই দুইটা মিলে হবে কোষ টিস্যু। কোষ টিস্যু মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রা। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বলতে হবে যে আপু এখানে হচ্ছে বুঝিনি। আবু জাফর ম্যাম কেমন আছেন? এই তো ভাইয়া অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ঠিক আছে, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বলতে হবে যে আপু আমি হচ্ছে এইখানটাতে বুঝি নাই, আমাকে এটা হচ্ছে একটু বুঝিয়ে দেন। ওকে, এরপর দেখো পরেরটা কি আছে আমাদের? পরেরটা হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, তাই না? প্লাটিহেলমিনথেস কি হবে দেখো, আমাদের এটা ছিল হচ্ছে তোমার কোষীয় মাত্রা, এটা ছিল হচ্ছে কোষ টিস্যু মাত্রা, এইটা হবে তোমার পরেরটা হবে টিস্যু অঙ্গ। ঠিক আছে, এটা হবে হচ্ছে তোমার টিস্যু অঙ্গতন্ত্র মাত্রা। এরপরে সরি টিস্যু অঙ্গ মাত্রা আর কি। এরপরে বাকি যতগুলো আছে সেগুলো হবে তোমার হচ্ছে এই যে অঙ্গতন্ত্র। ঠিক আছে, ব্যাপারটা কি হলো? তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা কি ছিল দেখো, আমাদের ফার্স্ট স্টেপটা ছিল কোষীয় মাত্রার, যেহেতু কোষ ফার্স্টে আছে। তারপরে হচ্ছে তোমার নিডারিয়া হবে কোষ টিস্যু, এই দুইটা কোষ টিস্যু। তারপরেটা আসবে টিস্যু অঙ্গ, তারপরে সবগুলা হচ্ছে অঙ্গতন্ত্র। ঠিক আছে, বুঝতে পারছি? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে যে আপু আমি এখানে বুঝি নাই। আর যদি না বুঝে টুস করে চলে যাও, লসটা কার হবে বলো? আমার হবে? আমার কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো বুঝে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি রে, আমি এটা ঝামেলা করে দেন। এরপর চলে যাব সিলম। এটা তো বুঝতে পারছো আই হোপ। এরপরে চলিয়া যাইব আমরা সিলমে। দেখো তোমাদের এর আগে, আচ্ছা সিলম পার্টটা বোঝার জন্য এইটুকু তো বুঝতে পারছো, এখন কোনটা সিলোমেট, কোনটা অ্যাসিলোমেট, কোনটা হচ্ছে সুডোসিলোমেট, এটা হচ্ছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সিলোম নিয়ে একটু আলোচনা করব। সিলোম নিয়ে একটু আলোচনা করতে হলে আমাদেরকে একটু ডিপে যেতে হবে, দেখি এটা আমরা একটু চেঞ্জ করি। হ্যাঁ, এটা আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা আমি তো নাই, একটু খেয়াল করো। এই পার্টগুলো তোমাদের হয়ে গেছে, এখন আমরা সিলোম নিয়ে আলোচনা করি একটু। দেখো সিলোম হওয়ার শর্ত হচ্ছে তিনটা। কয়টা? সিলোম হওয়ার শর্ত হচ্ছে তিনটা। তার আগে জানি সিলোম জিনিসটা কি। সিলোম হচ্ছে, এই দেখো সিলোম আসছে কি, সিলোমের সাথে একটা সিল আছে না? সিল আছে না? সিল আছে। তাহলে সিল মানে হচ্ছে গহ্বর, মানে কোন একটা ফাঁকা জায়গা। তার মানে সিলোম হচ্ছে কোন একটা ফাঁকা জায়গা। ঠিক আছে, আমাদের শরীরের ভিতরে কোন একটা ফাঁকা জায়গা। এখন এই সিলোম কখন হবে? এই সিলোম হওয়ার তিনটা শর্ত আছে। নাম্বার 1, এটা হচ্ছে তোমার এরকম ধরো স্তর, তো এটা হচ্ছে তোমার একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, তাই না? আমরা হচ্ছে তিনটা স্তরকে এরকম তিনটা নাম দেই। তাহলে এই সিলোম হওয়ার প্রথম শর্ত হচ্ছে এই একটোডার্ম বা মেসোডার্ম মানে যে কোনো একটা স্তর থেকে উদ্ভূত হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত।
তারপরটা হচ্ছে তোমার পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকতে হবে। যদি তোমার এই একটোডার্ম বা মেসোডার্ম থেকে উদ্ভূত না হয়, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকে বা হচ্ছে কোনো গহ্বর না বোঝায়, তাহলে সেটা সিলম না। সিলম হওয়ার শর্ত হবে অবশ্যই সেটা একটা গহ্বর এবং একটোডার্ম বা মেসোডার্ম থেকে তোমার উদ্ভূত হতে হবে এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা তোমার আবৃত থাকতে হবে। যারা এই তিনটা শর্ত মানে তারা হচ্ছে সিলোমেট, তারা হচ্ছে তোমার সিলোমেট। যারা অর্ধেক শর্ত মানে, যেমন ধরো একটোডার্ম বা মেসোডার্ম থেকে উদ্ভূত হলো কিন্তু তোমার হচ্ছে একটা গহ্বর, এটাও মানলো, কিন্তু তোমার যখন এই পেরিটোনিয়াম পর্দার কথা আসলো তখন সেটা হচ্ছে যে এই পর্যন্ত আইসা এরপরে আর উদ্ভূত নাই, মানে তোমার পেরিটোনিয়াম পর্দা পুরোপুরি বেষ্টিত হলো না, তাহলে কি এটা সিলোম হবে? সিলোমের শর্ত অর্ধেক মানছে অর্ধেক মানে নাই, এই জন্য ওকে তখন আমরা বলবো সুডো সিলোমেট, মানে হচ্ছে মিথ্যা সিলোমেট বলি আর কি, ঠিক আছে? সেটা হবে তোমার সুডো সিলোমেট বা হচ্ছে তোমার মিথ্যা সিলোম বা হচ্ছে তোমার ভ্রান্ত সিলোম। আর এরপরে যাদের এই কোনোটাই মানবে না, তোমার পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নাই, একটোডার্ম বা মেসোডার্ম থেকে উদ্ভূত হয় নাই, তারপরে হচ্ছে তোমার কোনো ফাঁকা গহ্বর না, তাহলে সেটা হবে অ্যাসিলোমেট। ঠিক আছে? বুঝতে পারছি? মানে হচ্ছে কি তোমার নাই, তার মানে অ্যাসিলোমেট বলতে কি বুঝি? যাদের হচ্ছে সিলোম নাই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিলোম নিয়ে আলোচনা। এখন আমরা দেখবো যে এই সিলোম, ওই যে 9টা পর্ব আমরা দেখছিলাম, কাদের সিলোম আছে কাদের সিলোম নাই, মানে কারা সিলোমেট, কারা সুডো সিলোমেট, কারা হচ্ছে অ্যাসিলোমেট। এটা আর সুন্দর একটা টেকনিক আছে, এটার হচ্ছে সুন্দর একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, তার একটু মুছে নেই আমি, যে কারা তোমার সুডো সিলোমেট, কারা অ্যাসিলোমেট, আর কি ছিল কারা সিলোমেট, তাই না? এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখো, যাদের হচ্ছে পিসি পিসি পি আছে, সরি পি আছে আর হচ্ছে সি আছে, তারা হচ্ছে তোমার সিলোমেট। ঠিক আছে? অ্যাসিলোমেট। ঠিক আছে? যাদের হচ্ছে তোমার পি আর সি থাকে, যেমন পরিফেরা, তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, আরেকটা আছে তোমার টিনোফোরা। ঠিক আছে? তো আমাদের 9টা পর্বের ভিতরে বললাম 3টা, পরিফেরা, প্লাটিহেলমিনথিস আর হচ্ছে তোমার নিডারিয়া, আর সিতে আরেকটা হয় টিনোফোরা। ঠিক আছে? এই চারটা হচ্ছে তোমার কি হবে বলতো? পিসি থাকলে সেটা হয় তোমার অ্যাসিলোমেট, মানে সিলোম নাই। তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, টিনোফোরা, এদের হচ্ছে সিলোম তোমার নাই, তার মানে এরা হচ্ছে তোমার অ্যাসিলোমেট। ঠিক আছে? এরপরে দেখো সুডো সিলোমেট। সুডো সিলোমেট হচ্ছে আমাদের এই যে 9টা পর্বের ভিতরে একটা পড়ে, সেটা হচ্ছে তোমার নেমাটোডা। ঠিক আছে? নেমাটোডা, নেমাটোডা এটা হচ্ছে সুডো সিলোমেট। এন হচ্ছে সুডো সিলোমেট, আরো কিছু আছে কিন্তু আমরা 9টা পর্বের ভিতরে পড়ে হচ্ছে তোমার শুধু এই নেমাটোডা, তার মানে নেমাটোডা হচ্ছে সুডো সিলোমেট, আর বাকিগুলো তোমার হচ্ছে, বাকি যতগুলো আছে সবাই হচ্ছে সিলোমেট। বাকি যারা যারা আছে বাকি সবগুলো তোমার হচ্ছে সিলোমেট। ঠিক আছে? তার মানে তোমার অ্যাসিলোমেট হচ্ছে পরিফেরা, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া। ঠিক আছে? আর সুডো সিলোমেট হচ্ছে নেমাটোডা, মানে মিথ্যা সিলোম বা ভ্রান্ত সিলোম। এখানে তুমি বকা দিতে পারো, সুডোবাদী মানে মিথ্যাবাদী। আর বাকি যতগুলো পর্ব হচ্ছে সবগুলো হচ্ছে তোমার সিলোমেট, মানে ওদের প্রকৃত পক্ষে সিলোম কিন্তু আছে। বুঝতে পারছি? ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট চলে যাই, সরি দেখি, আমরা হচ্ছে নেক্সট চলে যাই। এরপর দেখো আমরা কয়টা পর্বে যে উপপর্বগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। এই পর্বগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে, কারণ আমাদের মেইন উপপর্ব কয়টা? এটা হচ্ছে ইউরোকর্ডাটা, এটা হচ্ছে সিফালোকর্ডাটা, এটা হচ্ছে ভার্টিব্রাটা। এদের কিন্তু হচ্ছে আবার তোমার আবার উপপর্ব আছে, মানে কি বলে, কর্ডাটা পর্বের উপপর্ব তো এগুলার আবার উপপর্ব আছে। তো এগুলার উপপর্ব থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? বা হচ্ছে আমাদের রিটেনে প্রশ্ন আসে। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কাজ করব। আচ্ছা দেখো, ইউরোকর্ডাটা তোমাদের হচ্ছে অনেক সময় ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো লিখতে আসে,
যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে লেখো। তো তোমরা তখন কি করবে, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য যদি তোমাদের চাই তখন তোমাদেরকে হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমরা কিভাবে লিখতে পারো। দেখো অনেক সহজ জিনিস, অনেক সহজ জিনিস। এই ইউরোকর্ডাটা অধিকাংশই কিন্তু তোমার হচ্ছে কি বলতো সামুদ্রিক, ঠিক আছে। তাহলে প্রথমেই যেটা তুমি লিখতে পারো সেটা হচ্ছে এরা কি হবে বলো, এরা হচ্ছে সামুদ্রিক থাকবে, মানে হচ্ছে তোমার সমুদ্র অঞ্চলে এদেরকে হচ্ছে বেশি পাওয়া যায়, ঠিক আছে, সমুদ্রে হচ্ছে বেশি পাওয়া যায়। এরপর দেখো এদের তোমার হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে কি থাকে না, নটকট থাকে না। পূর্ণাঙ্গ প্রাণীতে তোমার হচ্ছে নটকট থাকে না, মানে নটকট থাকলেই কিন্তু দেখবা ওরা একটা সময় কর্ডেট হয়ে যায়, তাই না, ওরা একটা সময় কর্ডেট হয়ে যায়, কিন্তু মানে নটকট থাকে না, সরি, শুধু নটকট থাকলে একটা সময় কর্ডেট হবে তা না, নটকট থাকলে একটা সময় সেটা হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয়ে যেতে পারে। যদি মেরুদণ্ডে পরিণত হয় তাহলে তাদেরকে আমরা বলি মেরুদণ্ডী। তো এই ইসে তোমার হচ্ছে ইউরোকর্ডাটার এরা সামুদ্রিক হয়, যেহেতু সামুদ্রিক হয় তো যখন ওরা পূর্ণাঙ্গ হবে ওই প্রাণীতে ওদের হচ্ছে তোমার কি থাকবে না, তোমার নটকট হচ্ছে থাকবে না, ঠিক আছে, তোমার নটকট হচ্ছে থাকবে না। আর এরা কি হবে, নিশ্চল হবে। নটকট যেহেতু থাকে না এরা হচ্ছে নিশ্চল হয়, মানে নটকট থাকলে দেখো নটকট যখন থাকে তো একটা সময় পরিণত বয়সে গিয়ে সেটা মেরুদণ্ডে পরিণত হয়। আর মেরুদণ্ডে পরিণত হলে যে মানুষ যেরকম আমরা যে এখন দাঁড়াইছি, হাঁটতেছি, বসতেছি, মানে আমরা সচল, কিন্তু ওদের কিন্তু সেই জিনিসটা নাই, এই জন্য ওরা হয়ে যায় তোমার তখন হচ্ছে নিশ্চল, ঠিক আছে। ওকে, আর দেখো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন লার্ভা দশায় আবার কিন্তু সচল থাকবে। লার্ভা দশায় তোমার কি থাকবে বলতো, এরা হচ্ছে আবার সচল থাকবে, ঠিক আছে, লার্ভা দশায় সচল থাকবে। আর হচ্ছে এই যে দেখো লার্ভা দশায় এদের লেজের মধ্যে হচ্ছে তখন আবার নটকট থাকে। লার্ভা দশা যখন লেজের মধ্যে নটকট থাকে তখন তারা আবার কিন্তু তোমার সচল হয়, তারা কিন্তু আবার হচ্ছে নিশ্চল হয় না। তো এক্ষেত্রে তোমার সচল হতে পারে, ঠিক আছে, যেহেতু ওই যে বললাম যে লার্ভা দশায় তোমার লেজের ভিতরে নটকট থাকবে, তো এটা হচ্ছে তখন সচল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আরেকটা জিনিস যেটা সেটা মনে রাখতে হবে, এখানে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে, টিউনিকা বা টেস্টা, টিউনিকা বা হচ্ছে টেস্টা, টিউনিকা বা হচ্ছে টেস্টা নামক পর্দা দ্বারা হচ্ছে এরা আবৃত থাকে। আর এখানে এদের তোমার ভাগ আছে তিনটা, একটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, আর একটা হচ্ছে তোমার আরেক কি বলে, এই যে তিনটা পর্ব, সরি ইউরোকর্ডের যে তিনটা ভাগ, এই ভাগ থেকে তোমার এই ভাগ থেকে তোমাদের হচ্ছে ডিফারেন্স করতে আসে অনেক সময়, লার্ভেসিয়া, রাইট। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে দেখো তোমার হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া আর হচ্ছে লার্ভেসিয়া এদের ডিফারেন্স করতে আসে। তো এই যে তোমার ডিফারেন্স যখন তুমি করবা, তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে, তো এটা হচ্ছে আমার টোটাল, মানে এটা যেটা দেখালাম এটা হচ্ছে আমার পুরো ইউরোকর্ডের একটা বৈশিষ্ট্য, যে এরা সাধারণত সামুদ্রিক হয়। মানে ধরো তোমার পরীক্ষা আসছে বৈশিষ্ট্যগুলো লেখো, তুমি যদি কিছু লিখতে পারো, তো এই পয়েন্টগুলো যদি মনে রাখো তুমি কিন্তু কিছুটা হলেও লিখতে পারবা, আর কিছুটা লিখতে হলে তোমার কিন্তু মার্কস এখানে চলে আসবে। আর যদি তুমি এইভাবে হচ্ছে পয়েন্ট করে লেখো দেখবা যে হয়ে গেছে, সামুদ্রিক একটা দিলা, পূর্ণাঙ্গ প্রাণীতে নটকট থাকে এবং সেটা নিশ্চল হয়, তবে সে লার্ভা দশায় হচ্ছে সেটা আবার কি হবে, নটকট থাকবে না, তখন মানে নটকট থাকে না, সরি থাকে, সেটা হচ্ছে তোমার সচল হয়। আর হচ্ছে এদের আবরণটা কিসের বলতো, টিউনিকা বা হচ্ছে টেস্টা। ওকে, আচ্ছা এবার দেখো এদের যে তিনটা কিসের কথা বললাম বলতো, তিনটা হচ্ছে তোমার কিসের কথা বললাম, তিনটা ভাগ আছে এটার, একটা হচ্ছে তোমার অ্যাসিডিয়াসিয়া, একটা হচ্ছে থ্যালিয়াসিয়া, আর একটা হচ্ছে তোমার লার্ভেসিয়া, ঠিক আছে। তো এই তিনটা জায়গা থেকে তোমাদের অনেক সময় হচ্ছে তোমার লিখতে আসে, মানে তোমার ডিফারেন্স করতে আসে। তো সেই ক্ষেত্রে তুমি এরকম ভাগ করে দিবা যে আচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে কিভাবে করতে পারো। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, আর এটা হচ্ছে তোমার লার্ভেসিয়া, ওকে, এই হচ্ছে আমার তিনটা। এখন একটু খেয়াল করো যে অ্যাসিডিয়াসিয়ার আবরণটা হবে তোমার, আবরণ হয় অনেক পুরু, মানে অ্যাসিডিয়াসিয়া পর্বে যেগুলো সেগুলো আবরণ হবে অনেক পুরু, আর এটা হবে তুলনামূলক পাতলা, আর এইটা হবে স্বচ্ছ, এটা হবে হচ্ছে তোমার স্বচ্ছ, ঠিক আছে।
মানে এটা পুরু বললাম, এটা বললাম পাতলা, আর এটা হচ্ছে স্বচ্ছ। এমন স্বচ্ছ যে মানে ধরো জিলাটিনের মতো, মানে হচ্ছে ভিতর থেকে দেখা যাবে জিলাটিনের মতো, মানে ভিতর থেকে না সরি বাইরে থেকে হচ্ছে দেখা যাবে। যেমন জেলি দেখছো না তোমরা, জেলির ভিতরে কি আছে সব কিন্তু বাইরে থেকে দেখা যায়। তো এটা হচ্ছে এতটাই পাতলা এতটাই পাতলা এতটাই পাতলা যে ওটা স্বচ্ছ মনে হয়, যে ভিতরে কি আছে সবকিছু দেখা যায়। তাহলে এর আবরণ পুরো হয়, এটা হচ্ছে পাতলা হয়, আর এটা হচ্ছে তোমার জিলাটিনের মতো। কি হয় বলো তো? জিলাটিনের মতো হচ্ছে তোমার একদম স্বচ্ছ হয়। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি দেখো এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ, যেহেতু পুরোটা বোঝা যায় না। এটা হচ্ছে মোটামুটি স্বচ্ছ, মোটামুটি স্বচ্ছ, যেহেতু পাতলা মোটামুটি স্বচ্ছ, পুরোটা বোঝা যায় না। আর এটা হচ্ছে ডিরেক্ট স্বচ্ছ তোমার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিরেক্ট স্বচ্ছ। এরপর দেখো এটা হয় তোমার নলাকৃতির। ঠিক আছে, এটা হবে তোমার ওই যে নল মানে হচ্ছে একদম খাড়া। ঠিক আছে, এটা হবে তোমার হচ্ছে নলাকৃতির। আর এটা হচ্ছে তোমার টিউব আকৃতির, সরি লেবু আকৃতির, লেবু আকৃতির সরি। এটা হয় তোমার হচ্ছে লেবু আকৃতির, লেবু তো খাইছো সবাই। এটা হয় লেবু আকৃতির, আর এটা হচ্ছে ব্যাঙাসি আকৃতির। দেখো তার মানে এইগুলা জানলে আমার মনে হয় না তোমার এক্সট্রা করে আর কিছু জানা লাগবে। এক্সট্রা করে হচ্ছে আমার মনে হয় তোমার কিছু জানতে হবে। এসিডিএসি এটার আবরণ অনেক পুরু থাকে, আর এটা হচ্ছে দেখতে অর্ধস্বচ্ছ, আর এটা হচ্ছে নলাকৃতির হয়। এরকম দুই তিনটা পয়েন্ট তুমি যদি এরকম বক্স করে সুন্দর করে লেখা দিতে পারো, দেখবে যে তোমার মার্কস কেউ আটকাতে পারবে না। এরপরে থ্যালিয়াসিয়াতে কি হবে? পাতলা হবে, এটা হচ্ছে মোটামুটি স্বচ্ছ হয়, আর এটা দেখতে হচ্ছে লেবুর মতো, লেবু আকৃতির। আর লার্ভেসিয়াতে হচ্ছে এটা স্বচ্ছ হয়, মানে জিলাটিনের মতো একদম বাইরে থেকে সব দেখা যায়। আর এটা হচ্ছে তোমার দেখতে কিসের মতো হবে? এটা হচ্ছে তোমার ব্যাঙাচি আকৃতি। ঠিক আছে, নেট কি চলে গেল? খুব ঝামেলা করতেছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ইউরোকর্ডাটা। এইটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউরোকর্ডাটা থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে। এরপরে হচ্ছে সিফালোকর্ডাটা। সিফালোকর্ডাটা তোমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমার হচ্ছে মানে আসে না বললেই চলে, মানে যদিও আসে সেটা হচ্ছে খুবই কম আসে আর কি। দেখো এটা হচ্ছে তোমার এখান থেকে কি কি জানবা, যেমন এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে পারো, যে বাই এনি চান্স যদি চলে আসে ভর্তি সরি পরীক্ষা যদি চলে আসে, তুমি যদি কিছু লিখতে পারো, তো সেজন্য এখানে তুমি বলতে পারো যে এরা কিন্তু অনেক লম্বা হয়, মানে যেমনি পয়েন্ট বাড়ানো যায়, এরা দেখতে অনেক লম্বা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এদের ওরাল হুড থাকে, এটা মনে রাখতে হবে, এটা ভালো একটা পয়েন্ট, যে তোমার ওরাল হুড কাদের থাকে, যেটা লম্বা হয়। তারপরে হচ্ছে এদের তোমার ওরাল হুড থাকে, তারপরে হচ্ছে এরা সচল হয়। এরকম কয়েকটা পয়েন্ট, দুই তিনটা পয়েন্ট তুমি হচ্ছে মানে যদি এসেই পড়ে তাহলে দিয়ে দিলে, তাহলে তোমার হচ্ছে দেখবা যে একটা মার্কস তোমার ভালো আসতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ভার্টিব্রাটা। দেখো ভার্টিব্রাটায় তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে একটা ছকের মতো দেওয়া আছে। ভার্টিব্রাটায় তোমার বেশ কয়েকটা উপপর্ব আছে, যেমন হচ্ছে তোমার অ্যাক্টিনোমাইসিস, তারপরে হচ্ছে আর এটা কি আছে কনড্রিকথিস, তারপরে হচ্ছে ম্যামেলিয়া, তারপরে হচ্ছে তোমার এভিস, তারপরে হচ্ছে আর কি আছে, আর হচ্ছে তোমার এই যে দেখো এখানে বেশ কয়েকটা অ্যামফিবিয়া, রাইট অ্যামফিবিয়া, আর হচ্ছে রেপ্টাইলিয়া। তো এই যে যেগুলা এখান থেকে তোমাদের হচ্ছে মানে অনেক সময় কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, এদের এই দুইটা ডিফারেন্স বললো, তারপর হচ্ছে সাইকোপটেরিজি আর হচ্ছে অ্যামফিবিয়া, এই দুইটা ডিফারেন্স বললো। তো মনে রাখার আমাদের সুন্দর কিছু কিছু টেকনিক আছে, যেমন দেখো কনড্রিকথিস আর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, এই দুইটা মনে রাখবা কেমনে। কনড্রিকথিস যেটা, এটা হচ্ছে তোমার তরুণাস্থিময় হয়। ফার্স্টে যেটা তোমার হচ্ছে কনড্রিকথিস, এটা হচ্ছে তোমার হবে তরুণাস্থিময়, অস্থিময়। ঠিক আছে, অস্থিময়। ওকে, এই যদি তরুণাস্থিময় হয় এটা হবে তোমার হচ্ছে অস্থিময়। এরপরে কনড্রিকথিস, এটা তুমি एग्जांपल বলতে পারো হাঙর, হাঙর মাছ। আর এই অস্থিময় কোনটা? ওই যে তোমরা রুই মাছ পড়ছো না, রুই মাছ বা হচ্ছে ইলিশ মাছ, এগুলা কি অস্থিময়? তাহলে এখানে দিয়ে দিলাম রুই মাছ। এখন তুমি কি করবা, এই রুই মাছের যে বৈশিষ্ট্য আছে সেগুলো অ্যাক্টিনোপটেরিজে দিয়ে দিবা, আর হাঙর মাছের যে বৈশিষ্ট্য আছে সেগুলো তুমি হচ্ছে এই কনড্রিকথিসে দিয়ে দিবা। তাহলে দেখবা তোমার কষ্ট করে আর মুখস্থ করতে হচ্ছে না। যেমন এই রুই মাছ, রুই মাছের আইস কিরকম? সাইক্লয়েড, এর আইস আছে, তাহলে রুই মাছের আইস হচ্ছে তোমার সাইক্লয়েড, সাইক্লয়েড। আর এর আইস হবে তোমার প্লাকেট বা প্লাকয়েড, যে যে উচ্চারণ করো।
ঠিক আছে? তাহলে দেখো, তারপরে হচ্ছে তোমার আরো কি কি বৈশিষ্ট্য হতে পারে, যেমন তোমাদের বইয়ে আর কি কি দেওয়া আছে, যেমন বইয়ে আরেকটা দেখো, আচ্ছা হেটেরো সার্কেল, হেটেরো সার্কেল এটা হচ্ছে হেটেরো সার্কেল, এর যে লেস থাকে সেটা হবে হেটেরো সার্কেল। এখন আমার কথা হচ্ছে হেটেরো সার্কেল জিনিসটা কি তোমরা কি বুঝো? দেখো হাঙর মাছের লেজ দেখতে, হাঙর মাছের লেজ দেখতে কিরকম, এরকম না? হাঙর মাছের লেজ দেখতে কিরকম বলো তো? হাঙর মাছের লেজ দেখতে কিরকম জানি আমরা? দেখো হাঙর মাছের লেজ দেখতে অনেকটা হচ্ছে এরকম। এখন ধরো এই লেজটাকে যদি আমি কাটি, এই লেজটাকে যদি আমি কাটি তাহলে কি আমি দুই পাশে সমান পাবো? এক পাশে বড় পাচ্ছি আর এক পাশে ছোট পাচ্ছি, মানে দুই পাশে সমান পাচ্ছি না। এই জন্য এই লেজটা হচ্ছে হেটেরো সার্কেল। আর যদি দুই পাশে সমান হতো, এরকম সমান হতো, দুই পাশে কাটলে যদি আমি সমান পেতাম তাহলে সেটা হইতো হোমো সার্কেল। তাহলে যেটা হচ্ছে রুই মাছের, রুই মাছ তোমরা কাটছো, অবশ্যই কাটছো, তোমার বায়োলজি ল্যাবে কাটা লাগে, এটা আমিও কাটছি, মানে আমার ফার্স্ট টাইম লাইফে ওইটাই ছিল প্রথম মাছ কাটা। মানে এর আগে আমি মাছ কাটি নাই, সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না, কাটতে গেলে মাছ কাটা দেয় আমার হাত কাটা হয়ে যায়। তো ওই সময় হচ্ছে মাছ কাটতে গেছিলাম, তখন আমি দেখছিলাম যে ওর লেজ কিন্তু তোমার হচ্ছে কি থাকে, হোমো সার্কেল থাকে, মানে হচ্ছে যে এরকম, মানে দুই তুমি যদি কাটো মাঝখানে দুই পাশে সমান অংশ পাবা, মানে এটা হচ্ছে হোমো সার্কেল। ঠিক আছে? তাহলে আমার দেখো কি হয়ে গেল, কনড্রিকটিস আর হচ্ছে অ্যাক্টিনোট্রেজি, এই দুটোর আমরা বৈশিষ্ট্য বলো বা হচ্ছে পার্থক্য বলো ধরে কিন্তু জেনে ফেললাম। কনড্রিকটিস অবশ্যই তরণাস্থিময় মাছ, অ্যাক্টিনোট্রেজি হচ্ছে অস্থিময়। আর এটার উদাহরণ আমরা বলতে পারি হাঙর, এটা বলতে পারি রুই মাছ। তো উদাহরণটা তোমরা পরে দিও, আমি যদিও আগে দিচ্ছি, তোমরা হচ্ছে পরে দিও, উদাহরণ নর্মালি হচ্ছে পরেই দিতে হয়। তুমি আগে কেন দিচ্ছি, যাতে করে তোমরা হাঙরের বৈশিষ্ট্যগুলো এই পাশে দিয়ে দিতে পারো আর রুই মাছের বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে এই পাশে দিয়ে দিতে পারো, তোমাদের কষ্ট করে হচ্ছে আর যাতে মুখস্থ না করতে হয়। ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমাদের এই কনড্রিকটিস অ্যাক্টিনোট্রেজি হয়ে গেল। এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আর যেটা আছে সেটা হচ্ছে তোমার সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। দেখো আমি জাস্ট মুখে মুখে তোমাদের একটু বলে দেই, যেমন অ্যামফিবিয়া থেকে কি আসতে পারে। অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া কোনটা? অ্যামফিবিয়া হচ্ছে যেগুলো তোমার ভেজা ভেজা টাইপের থাকে। ঠিক আছে? যেটা হচ্ছে তোমার ভেজা ভেজা টাইপের থাকে, মানে ওই যে তোমার উভচর যেটাকে আমরা বলি। ঠিক আছে? যেটাকে আমরা বলি উভচর, মানে জলেও থাকে ডাঙায়ও থাকে, এটা হচ্ছে তোমার উভচর। তো এদের দেখবা যখন জলে থাকবে তখন কি দেহটা একটু ভেজা ভেজা থাকবে না, আর এটা হচ্ছে তোমার দেহত্বক নগ্ন থাকে। ঠিক আছে? মানে দেহত্বকটা বাইরে থেকে তুমি ফিল করতে পারবা। এরপরে হচ্ছে রেপ্টাইলিয়া, দেখো এটা হচ্ছে সরীসৃপ, মানে হচ্ছে যারা বুকে ভর করে চলে, যেমন টিকটিকি, তারপর হচ্ছে সাপ, এগুলা কি বুকে ভর করে চলে, তো এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে সরীসৃপ। তো এরা কিরকম থাকবে দেখো, এরা হচ্ছে তোমার নখরযুক্ত আঙুল থাকবে। ওই যে টিকটিকি বললাম যে ওরা বুকে ভর করে চলে, তাহলে টিকটিকির পায়ে দেবো নখরযুক্ত আঙুল, বা হচ্ছে ঘড়িয়াল চিহ্ন, মানে ওই যে আমরা যেটাকে ছোটবেলায় সাপ বলতাম, মানে গুইসাপ, গুইসাপ বা সামথিং এরকম কিছুই বলতো আর কি। তো ওইটার নাম হচ্ছে ঘড়িয়াল। তো দেখবে যে ওটা টিকটিকির মতো দেখতে, কিন্তু ওটা বড়, টিকটিকি ছোট হয়, ওটা হচ্ছে তোমার বড় হয়। তো ওর পায়ে দেখবা নখরযুক্ত আঙুল থাকে। এরপর হচ্ছে এভিস। এভিস হচ্ছে কি, যেগুলো তোমার পাখি শ্রেণী। ঠিক আছে? তো এই পাখি শ্রেণী কি, ওদের শরীরে কিন্তু পালক থাকবে, যেমন আমার আরেকটা নাম হচ্ছে পালক, এটা মনে রাখতে পারো যে পালক আপু ক্লাস নিছিল, তার মানে পাখি শ্রেণী যেগুলো বা এভিস যেগুলো, তাদের শরীরে হচ্ছে পালকে আবৃত থাকবে। ঠিক আছে? ওকে। আর হচ্ছে তোমার যেহেতু পাখি, তার মানে কি থাকবে, দুইটা অবশ্যই অবশ্যই জানা থাকবে, যেহেতু পাখি শ্রেণী তার মানে পালকে আবৃত থাকবে, আর হচ্ছে তোমার কি থাকবে বলতো, জানা থাকবে। আরেকটা জিনিস যেটা তোমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে এই পাখি শ্রেণীর যারা, এরা কিন্তু তোমার কি থাকে, মানে তোমার অস্থিগুলা ফাঁপা থাকে, এদের যে অস্থি এটা ফাঁপা থাকে, যে কারণে এরা হচ্ছে সহজেই উঠতে পারে। আমাদের অস্থি কিন্তু ফাঁপা না, আমাদের অস্থির ভিতরে নিরেট, মানে ওটার ভিতরে কিছু আছে, মানে তোমার সামথিং আছে, কিছু আছে। কিন্তু এই পাখি যারা, এদের হচ্ছে তোমার বায়ুপূর্ণ অস্থি থাকে বা হচ্ছে ফাঁপা থাকে, এই জন্য ওরা সহজেই উঠতে পারে, আর আমরা কিন্তু পারি না। এ হচ্ছে মাম্মালিয়া, মানে স্তন্যপায়ী, যারা হচ্ছে মায়ের বুকের দুধ পান করে বড় হয় তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী। যেমন হচ্ছে তোমার অবশ্যই মানুষ, তারপর হচ্ছে বাঘ বলো, সিংহ বলো, এরা সব চলে যাবে তোমার হচ্ছে মাম্মালিয়ার মধ্যে। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো আজকের ক্লাসটা যদি ঠিকঠাক মতো করে থাকো, আমার মনে হয় তোমার রিটেন পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। রিটেনে এইসব জায়গার বাইরে বাবারা কোনো প্রশ্ন আসে না,
রিটেনে তোমার এই যে আমি যতটুকু পড়াইছি এইটুকুই যদি তুমি হচ্ছে আরেকবার ক্লাসটা দেখো, যদি ভালো লাগে যে না আমি আরেকটু দেখি, তাহলে আমার কাছে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এর বাইরে তোমরা রিটেনে কোনো প্রশ্ন আবার না, ওকে? আর রিটেনের মাঝামাঝি বা পাশাপাশি কিন্তু তোমাদের হচ্ছে এটাও বলে দিয়েছে যে এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, বা এই জায়গাটা যদি তুমি টাচ করো তাহলে তোমার হচ্ছে পরীক্ষায় কম করবে। এখন আমাকে বলো যে সবাই আসলে বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থেকে থাকে আমাকে আর্লি করে জানো যে আপু আমি এই জায়গাটাতে বুঝি নাই, আমি অবশ্যই অবশ্যই ট্রাই করব যাতে তুমি এই ব্যাপারটা বুঝতে পারো। আর যদি প্রবলেম না থাকে তাহলেও হচ্ছে আমাকে বলো, তো আজকের মতো হচ্ছে বাই বাই হয়ে যাব। সো যদি প্রবলেম থাকে এটা বলো। যত বেশি প্রশ্ন করবা তত বেশি জানতে পারবা। প্রশ্ন যদি কম করো তাহলে কিন্তু হচ্ছে, বা প্রশ্ন যদি না করো তাহলে তুমি জানতে পারবে না। আর বায়োলজি মুখস্থ করা জিনিস না, বায়োলজি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে পড়ো, একটু বুঝে পড়ো, তাহলে দেখবা তোমার কাছে ইজি লাগতেছে। সো আমি ট্রাই করব যে তোমাদের এই যে ফ্রি বুস্টার ক্লাস যেটা, মানে সরি ফ্রি বুস্টার কোর্স যেটা, এই কোর্সের একটা পার্ট হচ্ছে বায়োলজি। তোমাদের গতকালকে একটা ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস ছিল, এটা হচ্ছে ইংলিশ। তো আমি ট্রাই করব যে বায়োলজিতে তোমাদের, আমি সেকেন্ড পেপার শুরু করেছি, তো সেকেন্ড পেপারের 7টা তোমাদের অধ্যায় আছে, 7টা অধ্যায় আমি 7টা ক্লাস নিব। এই 7টা ক্লাসে তোমার আই থিঙ্ক আর কোনো প্রবলেম থাকবে না। তুমি যদি 7টা ক্লাস করো তাহলে রিটেন পার্টে অন্তত আমি বলতে পারি রিটেন পার্ট নিয়ে তোমাদের কোনো টেনশনই হবে না। আর রিটেনের পাশাপাশি আমি হচ্ছে এটাও তোমাদেরকে বলে দিব যে এমসিকিউ তুমি এই জায়গাতে যদি পড়ো এমসিকিউ পারবা। আর এই বুস্টার কোর্সে তোমার হচ্ছে টোটাল 6টা সাবজেক্ট থাকবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে তোমার জেনারেল সাবজেক্টের ভিতর থাকবে বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি। ঠিক আছে, ওকে? তাহলে আই হোপ কারো কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে দেখা হয়ে যাবে পরবর্তীতে আরো একটি ক্লাসে। আজকের মতো হচ্ছে সবার থেকে চলে যাচ্ছি, বাই বাই হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।